কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এসব নিয়ে আমাদের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন এই সময় আপনার মাঠ ফসলের করণীয় সম্পর্কে মাঠ প্রতিবেদন এবং কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ। অনুষ্ঠানের শেষাংশে থাকছে মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। আম আমাদের প্রধান ফল। ফাল্গুন থেকে আষাঢ় শ্রাবণ পর্যন্ত বাজারে আম পাওয়া যায়। আম উৎপাদন মৌসুমে বিভিন্ন ধরনের পোকা রোগ আমের ফলনে দারুণ প্রভাব বিস্তার করে। আমাদের একটু সচেতনতা আর কৌশল খাটিয়ে কাজ করলে আমের কাঙ্ক্ষিত ফলন পাওয়া যায়। এক্ষেত্রে আম নিয়ে যারা নিত্য গবেষণা করেন তাদের পরামর্শ প্রণিধানযোগ্য। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আম নিয়ে বহু বছর ধরে গবেষণা করছেন। তাদের পরামর্শ অনুযায়ী সেচ দিলে, পোকামাকড় মারার ব্যবস্থা নিলে আমের ভালো ফলন তো পাওয়াই যাবে, উপরন্তু মানসম্মত আম পাওয়া সহজ হবে। আমের মুকুল আসা থেকে শুরু করে আম বড় হওয়া পর্যন্ত বিভিন্ন সমস্যা দেখা যায়। যেগুলো থেকে পরিত্রাণ পেতে আমাদের যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হয়। এরই কিছু কথাই শুনবো আম বিজ্ঞানীর কাছ থেকে। বাংলাদেশে এখন সারা দেশ জুড়েই আম গাছে মুকুল ভরে গেছে এবং সেই মুকুল থেকে ইতিমধ্যেই আমের গুটি বাঁধতে শুরু করেছে এবং কোনোটি এরকম ছোট মটরদানার আকারের, কিছু হয়তো বা মার্বেল সাইজের। তো এই আমের মুকুল দেখা যায় যে যদি যথাযথভাবে প্রতিরোধ ব্যবস্থা না নেওয়া হয় তাহলে দেখা যায় সমস্ত মুকুলই ঝরে পড়ে যায়, কোনো ফল থাকে না, কিংবা থাকলেও খুব সামান্য। তো সেটিকে টিকানোর জন্য যেটা করতে হবে যে আমের মুকুল যখন 4 থেকে 6 ইঞ্চি লম্বা হবে তখন একবার ফুল ফোটার আগে একবার একটি কীটনাশক এবং একটি ছত্রাকনাশক দিতে হবে, যেটি হচ্ছে যে আমের শোষক পোকা হপার, সেটির বিরুদ্ধে কার্যকরী হবে এবং ছত্রাক রোগ অ্যানথ্রাকনোস সেটির বিরুদ্ধে কার্যকরী হবে। তো সেই ওষুধ দুটি হচ্ছে সবচেয়ে কার্যকরী হচ্ছে যে ছত্রাকনাশক হচ্ছে ইন্ডোফিল M45 এবং এর একই রকম আরেকটি আছে, সেটি হচ্ছে টিল্ট। এছাড়া কীটনাশক যেটা সেটি হচ্ছে কনফিডার নামের একটি ওষুধ এবং একই রকম আরেকটি ওষুধ হচ্ছে যে রিপকট। এবং এই জাতীয় এই গোত্রের যে অন্যান্য ওষুধ যে কোনোটি দেওয়া যাবে, তবে কীটনাশক ওষুধটি যেটা কনফিডার সেটা 0.2 গ্রাম প্রতি লিটার পানির সঙ্গে মিশাতে হবে। আর যেটি হচ্ছে ছত্রাকনাশক ইন্ডোফিল M45 সেটি 2 গ্রাম পার লিটার, প্রতি লিটারে 2 গ্রাম ওজনের পাউডার গুঁড়ো মিশিয়ে সলিউশন তৈরি করতে হবে এবং 2 বার স্প্রে করতে হবে। একটা হচ্ছে যে 4 থেকে 6 ইঞ্চি লম্বা মুকুল যখন ফুল ফুটেনি সেই অবস্থায় একটা, আরেকটা হচ্ছে যে এখন এই মটর দানা বা মার্বেল সাইজের যখন আকার ধরেছে তখন আরেকবার, এই 2 বার এটি স্প্রে করতে হবে। এটি স্প্রে করলে আমাদের এই শোষক পোকার
আক্রমণ এবং ছত্রাকের যে রোগের আক্রমণ এটা থেকে মুকুলগুলি রক্ষা পাবে এবং আম গাছে পর্যাপ্ত ফলন হবে। এটা থেকে কৃষক ভাইদের প্রচুর লাভবান হতে পারবেন এবং ওই যে আমের ভিতরে যে পোকা থাকে কিংবা আম পাড়ার পরে যে পচনটা আসে সেটা থেকে অনেকটাই প্রতিরোধ করা সম্ভব হবে। ঢেঁড়স আমাদের কাছে প্রিয় একটি সবজি। ঢেঁড়স প্রায় সারা বছর চাষ করা সম্ভব। ঢেঁড়সের বীজ বপনের 30 থেকে 35 দিন পর থেকেই ফল ধরা শুরু হয় এবং 4-5 মাস পর্যন্ত চলতে থাকে। ভালো জাত যথাযথ ব্যবস্থাপনা অনুসরণ করলে প্রতি হেক্টরে 15 থেকে 30 মেট্রিক টন ফলন পাওয়া যায়। ঢেঁড়সের জীবনকাল মোটামুটি 5 মাস। ঢেঁড়স সাধারণত বীজ বপন করে চাষ করা হয়। লাইন করে বীজ বপন করলে লাইন থেকে লাইনের দূরত্ব 50 সেন্টিমিটার এবং চারা থেকে চারার দূরত্ব 40 সেন্টিমিটার রাখতে হয়। ভালো ফলনের জন্য বীজ বোনার সময় হল ফাল্গুন থেকে বৈশাখ মাস। জমির শেষ চাষের সময় হেক্টর প্রতি গোবর 5 টন, টিএসপি 120 কেজি, এমওপি 110 কেজি এবং জিঙ্ক সালফেট 10 কেজি প্রয়োগ করতে হবে। এছাড়া 150 কেজি ইউরিয়া সমান 2 কিস্তিতে উপরি প্রয়োগ করতে হবে। চারা গজানোর 40 থেকে 45 দিন পর ঢেঁড়স গাছ ফুল দিতে শুরু করে এবং 3-4 মাস ফল দেয়। গ্রীষ্মকালে ফুল বের হওয়ার 3 দিন পর এবং শীতকালে 5 দিন পর ফল সংগ্রহ করতে হয় এবং যত বেশিবার ফসল সংগ্রহ করা হয় ফলনও তত বেশি হয়। আমাদের গবাদি পশু বিশেষ করে গরু এবং মহিষ ধানের খড়কে প্রধান গোখাদ্য হিসেবে গ্রহণ করে। আমরা প্রচলিতভাবে এক গাদা খড় গরু মহিষের সামনে রেখে দেই। তারা এলোপাতারিভাবে এগুলো খায়, যার অধিকাংশই অপচয় হয়। এই সমস্যা সমাধানে ব্রি তাদের প্রকৌশল বিভাগ থেকে চপার নামে একটি মেশিন আবিষ্কার করেছেন, যা খুব কম সময়ে ধানের খড়কে কাঙ্ক্ষিত আকার বা মাপে মুহূর্তেই কেটে দেয়, যা গবাদি পশু নিমিষেই বেশ আয়েশ করে খায়। অপচয়ও কম হয়। প্রয়োজনীয় চাহিদা অনুসারে এগুলোকে বিভিন্ন সাইজে কাটা যায়। এই যন্ত্রটা দিয়ে খড় কাটা যায়, ধান, ভুট্টা, তারপরে ধনিচা এবং পাটের বিভিন্ন অবশিষ্ট অংশগুলি কেটে কেটে টুকরা করা যায়। বিশেষ করে যেখানে গরুর খামার আছে, ওই গরুর খামারের জন্য এই যন্ত্রটি খুবই উপযোগী। এই যন্ত্র দ্বারা খড়কে টুকরা টুকরা করে গরুর খাওয়ানো যেতে পারে। পাটকে টুকরা টুকরা করে কেটে পাট কাঠিকে পাটেক্স এর কাজে ব্যবহার করা যেতে পারে। তেমনি হলো ভুট্টার যে অবশিষ্ট অংশ থাকে এগুলিকে টুকরো করে জ্বালানি হিসাবে ব্যবহার করা যেতে পারে। এই যন্ত্রটি আমাদের ফার্ম মেশিনারি বিভাগ কর্তৃক উদ্ভাবিত। এই যন্ত্রের কার্যকারিতা হলো প্রতি ঘন্টায় প্রায় 400 কেজি খড় কাটতে পারে এবং ভুট্টা প্রায় 300 কেজির মতো কাটতে পারে। এই যন্ত্রটি ব্যবহার করে একজন কৃষক প্রায় এক সিজনে যন্ত্রের দাম তুলে নিতে পারবেন। এই যন্ত্রটি তৈরি করতে ইঞ্জিন সহ প্রায় 20,000 টাকা লাগতে পারে। দর্শক দেখছেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এ সময় আপনার করণীয় সম্পর্কে আপনাদের জানাতেই আমাদের এই বাংলার কৃষি। সঙ্গেই থাকুন এবারে মৎস্য বিষয়ক প্রতিবেদন। দেশের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তভাবে দাঁড় করাতে যেসব সামগ্রী বিদেশে রফতানি করে আমাদের দেশ বৈদেশিক মুদ্রা অর্জন করছে, তাতে চিংড়ি একটি বিশেষ স্থান অধিকার করেছে। নোনা পানিতে চাষযোগ্য নানা ধরনের চিংড়ির মধ্যে সবচেয়ে বড় ও সুস্বাদু হচ্ছে বাগদা চিংড়ি। বাগদা চিংড়ি সবচেয়ে অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন এবং আমাদের দেশে কৃত্রিম প্রজননের মাধ্যমে এর চাষ করা হয়। এই শিল্পের উন্নয়নে সরকার ইতোমধ্যে চিংড়ি নীতিমালার খসড়া চূড়ান্ত করেছে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে জানা গেছে, দেশের প্রায় 28,33,000 হেক্টর প্লাবন ভূমিকে চিংড়ি মাছ চাষের আওতায় আনার পরিকল্পনা নিয়েছে সরকার। এতে দেশের মাছের উৎপাদন আরও বাড়বে। দেশের মৎস্য সম্পদের প্রবৃদ্ধি
65,000 মেট্রিক টন বাড়িয়ে 2,60,000 মেট্রিক টনে উন্নীত করার পরিকল্পনাও রয়েছে সরকারের। এর মাধ্যমে একজন উচ্চশিক্ষিত ব্যক্তিও সম্মানের সঙ্গে দ্রুত প্রতিষ্ঠা পেতে পারেন। 60টা ক্রপ আমরা সাকসেসফুলি এখান থেকে হারভেস্ট করেছি। তারপর 1994-95 সনে হোয়াইট স্পট ভাইরাস এখানে আসে এবং সমস্ত এই ভাইরাস স্পট ডিজিজ আসার কারণে মাঝখানে আর চিংড়ি চাষ করা সম্ভব হয় নাই। শুধু পুরো বাংলাদেশে এই ভাইরাস ডিজিজে আক্রান্ত হয়, যার ফলে আর এটা চাষ সম্ভব হয় নাই। তারপর কিছুদিন আমরা এই প্রজেক্টটাকে ডাইভার্সিফিকেশনে যাই, সেখানে আমরা নাইল তেলাপিকা, পাঙ্গাস এবং অন্য কার্প জাতীয় মাছের চাষ করে আসছি। এরপর গত 2 বছর আমরা আবার এটাকে নতুন পদ্ধতিতে, এটাকে বলে ক্লোজ সিস্টেম কালচার, সেই কালচার সিস্টেমে আমরা চলে আসি, যেখানে সমস্ত প্রজেক্টটা একটা ক্লোজ সিস্টেমে থাকে, যেখানে পানিকে ট্রিটমেন্ট করা হয়, ডিসইনফেক্টেন্ট করা হয়। হাই কোয়ালিটি সিড পোনাটাও আমরা ওই পিসিআর ল্যাবে টেস্ট করে, যেটা ভাইরাস মুক্ত পোনা, প্যাথোজেন ফ্রি পোনা আমরা এখানে রিলিজ করি এবং হাই কোয়ালিটি ফিড, সিপির হাই কোয়ালিটি ফিড আমরা ব্যবহার করি এবং তার গুড ম্যানেজমেন্ট আমরা এখানে, যেহেতু আমরা অনেক পুরনো এখানে অনেক চিংড়ি চাষ করে আসছি, আমাদের ম্যানেজমেন্ট আমরা জানা আছে, আমরা সেই ম্যানেজমেন্টে আমাদের গত 2 বছরে যে আমরা প্রোডাকশন পাচ্ছি, একরে 2,500 কেজি পার একরে প্রোডাকশন হয়ে আসছে এবং কোনো এক পুকুরে আমাদের 7,160 কেজি পার হেক্টরে আমাদের প্রোডাকশন এসেছে। দেখছিলেন মৎস্য বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আমাদের বাংলার কৃষি অনুষ্ঠানটি আগামীকাল একই সময় প্রচারিত হবে। অনুষ্ঠানটি সুন্দর ও সমৃদ্ধির জন্য আপনাদের মতামত, পরামর্শ আমাদের একান্তভাবে কাম্য। আমাদের লিখে জানাতে পারেন। আমাদের লেখার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। ইমেইলেও আমাদের লিখতে পারেন। আমাদের ইমেল আইডি banglarkrishi@ais.gov.pd। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। এছাড়াও আমাদের বাংলার কৃষি অনুষ্ঠানটি ইউটিউবেও দেখতে পারেন। আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। কৃষক, কৃষি তার উন্নয়ন, সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি।